গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ একটি ভূগোলের একটি ক্লাস আমাদের জিকে এই সেশনে। জিওগ্রাফি থেকে আমরা কিছু প্র্যাকটিস ক্লাস করব এবং তার মধ্যে এটা প্রথম ক্লাস। তো প্রত্যেকে যারা ক্লাসে কানেক্ট আছো আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে কানেক্ট থাকবে। প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তুমি যথাসময়ে পেয়ে যাবে। ওকে, আচ্ছা, পাশাপাশি আমরা TWS একাডেমি অ্যাপে কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স করাচ্ছি। তোমরা যদি চাও অবশ্যই এই ব্যাচগুলোতে জয়েন করতে পারো। আমাদের বর্তমানে যে সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল আছে, কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0 একদম নিউ ব্যাচ, পাশাপাশি রেলের ব্যাচ, এএনএম জিএনএম, মিসলেনিয়াস আপার প্রাইমারি, এই ব্যাচগুলো কিন্তু করানো হচ্ছে। মিসলেনিয়াসের ব্যাচটাও কিন্তু একদম নতুন ব্যাচ আছে। ওকে, তো আমরা শুরু করছি এমসিকিউ প্র্যাকটিস। প্রত্যেকে যারা ক্লাসে কানেক্ট আছো, দেখো যে প্রশ্নগুলো তুমি পারবে ঠিক আছে, যেগুলো পারবে না বা অজানা অবশ্যই নোট করে নেবে। কোশ্চেন নাম্বার 1, নিম্নলিখিত কোন উপত্যকাটি পীর পাঞ্জাল এবং ধৌলাধরের মধ্যে অবস্থিত? বড় ভাঙ্গাল, কাংড়া, স্পিতি, দেরাদুন। সঠিক উত্তর এখানে কি হবে? পীর পাঞ্জাল এবং ধৌলাধরের মধ্যে অবস্থিত সেটি হচ্ছে বড় ভাঙ্গাল উপত্যকা। তো এই পীর পাঞ্জাল ধৌলাধরের মধ্যে বড় ভাঙ্গাল অবস্থিত। এটি হিমাচল প্রদেশের কাংড়া জেলার উত্তর প্রান্তে এটি অবস্থিত। কাংড়া জেলার উত্তর প্রান্তে এটি অবস্থিত। অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 2, ভারত তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থানের নাম কি? ভারত তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান নাম কি? বক্সা ডুয়ার্স, মৌসিনরাম, করমন্ডল উপকূল। অপশন ডি কোনটি নয়। সঠিক উত্তর কি হবে এখানে? বলো কি হবে এখানে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরাম, যেখানে গড় বৃষ্টিপাত সব থেকে বেশি হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এখানে। এবং এই মেঘালয়, এই রাজ্যটি ভারতের আর্দ্রতম রাজ্য নামে পরিচিত। সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এই মৌসিনরামে। কোশ্চেন নাম্বার 3, পরবর্তী কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 3 বলছে, লুনি নদী সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? লুনি নদী ভারতের একটি অন্তর্বাহিনী নদী, আমরা জানি। এই লুনি নদী বলছে এটি খাম্বাত উপসাগরে পতিত হয়েছে, এটি কচ্ছ উপসাগরে পতিত হয়েছে, এটি পাকিস্তানের উপর প্রবাহিত হতে সিন্ধুর উপনদীর সঙ্গে মিশেছে, এটি কচ্ছের রণের জলাভূমিতে পতিত হয়েছে, মিশেছে। দেখো, লুনি নদী সম্পর্কে আমরা যে ইনফরমেশন গুলো জানি, যেমন এটি হচ্ছে ভারতের একটি অন্তর্বাহিনী নদী, সেটা কিন্তু পরীক্ষা আসে। পাশাপাশি লুনি নদীর উৎপত্তি আরাবলী পর্বত থেকে এবং এটি গুজরাটের কচ্ছের রণে মিশেছে। তাহলে অপশন ডি এখানে আমরা সঠিক উত্তর করব। কচ্ছের রণে এই জলাভূমিতে কিন্তু মিলিত হয়েছে লুনি নদী। ওকে, পরবর্তী কোশ্চেনে আসবো। কোশ্চেন নাম্বার 4, মার্লিন ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? মার্লিন ন্যাশনাল পার্ক এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? মণিপুর, মেঘালয়, মিজোরাম নাকি নাগাল্যান্ড? সঠিক উত্তর কি হবে এখানে বলো? মার্লিন ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মিজোরাম। মিজোরামে এটি অবস্থিত। মিজোরাম এখানে সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 5, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চলের মধ্যবর্তী হ্রদের নাম কি? এর মধ্যবর্তী হ্রদের নাম কি? কোলেরু হ্রদ, পুলিকট হ্রদ, চিল্কা হ্রদ, লোকটাক হ্রদ। গোদাবরী, যাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এবং বঙ্গোপসাগরে মিশেছে। কৃষ্ণা নদীও বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। লোকটাক হ্রদ এটা আছে মণিপুরে। মণিপুর উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ, বা এটা একটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ বললে মণিপুরের লোকটাক হ্রদ হবে, এটা মনে রাখবে। পাশাপাশি চিল্কা হ্রদ এটা উড়িষ্যাতে, এটা কিন্তু এর মধ্যে হবে না। কোলেরু এবং পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পুলিকট, কোলেরু
এটা গোদাবরী কৃষ্ণার মাঝখানে, এটা অন্ধ্রপ্রদেশে পড়ছে। অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 6। নিম্নের কোন স্থানে বছরে দুবার বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূল, পশ্চিমঘাট পর্বত, অরুণাচল প্রদেশ, সবকটি। তো এখানে সঠিক উত্তর কি হবে? নিম্নের কোন স্থানে বছরে দুইবার বৃষ্টিপাত হয়? তো আমরা জানি ভারতবর্ষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। এই বর্ষাকাল সামনেই আছে। সাধারণত জুন মাসের 10 তারিখ থেকে ভারতে প্রায় সব জায়গায় বর্ষা শুরু হয়ে যায়। কলকাতাতে প্রায় জুন মাসের 10 তারিখ নাগাদ এই বর্ষাটা শুরু হয়, মৌসুমী বায়ু প্রবেশ করে। তো ভারতে মৌসুমী বায়ু আসার সময় একবার, ফেরার সময় একবার বৃষ্টিপাত হয়। করমণ্ডল উপকূল, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 7। নিম্নের কোন রাজ্যটি ভুটানের সঙ্গে কোনো সীমানা নেই? প্রশ্নটা ভালো করে দেখো, এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসছে এবং তোমাদের ভারতের মানচিত্রটা খুব ভালো করে মাথার মধ্যে সেট করে নিতে হবে। ভারতের টোটাল যে 28টি রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে, এটা ফিট করে নিতে হবে। যেমন বাংলাদেশের সঙ্গে কটি রাজ্যের সীমানা আছে, ভুটানের সঙ্গে কটা, নেপালের সঙ্গে কটা, চীনের সঙ্গে কয়টি, পাকিস্তানের সঙ্গে কয়টি। তো এইগুলো আমাদের ছবি দেখে বুঝতে হবে। ভুটানের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের সীমানা আছে, তাই তো? ভুটানের সীমানা আছে, যা কোচবিহার আলিপুরদুয়ারের দিকে। সিকিমের সঙ্গে আছে, অরুণাচল প্রদেশের সঙ্গে আছে, তাহলে মেঘালয়ের সঙ্গে নেই। ভুটানের সঙ্গে আমরা দেখব 4টি রাজ্যের সীমানা আছে, 4টি রাজ্যের সীমানা আছে। ভারতের 4টি রাজ্যের সীমানা ভুটানের সঙ্গে আছে, সিকিম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, আরেকটি হচ্ছে আসাম, আরেকটা হচ্ছে আসাম। তাহলে আসাম আর এই 3টি, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ, সিকিম, এই 4টি রাজ্যের সঙ্গে ভুটানের সীমানা আছে। ভুটান একটি ল্যান্ডলকড কান্ট্রি এবং ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের মধ্যে একটি। মালদ্বীপ যদি ক্ষুদ্রতম হয়, তারপর ভুটান। ঠিক আছে, ভুটান যেটাকে বজ্রপাতের দেশও বলা হয়। ওকে, তাহলে এটা আমরা খেয়াল রাখবো। পরবর্তী কোশ্চেন আমরা আসবো, কোশ্চেন নাম্বার 8। শিলাই এবং দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম কি? শিলাই নদী এবং দ্বারকেশ্বর নদীর এদের মিলিত প্রবাহের নাম কি? শিলাবতী, রূপনারায়ণ, হলদি, ময়ূরাক্ষী। অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলিত প্রবাহ নাম কিন্তু গঙ্গা। তারা দেবপ্রয়াগে মিলিত হয়েছে, তারপর নাম হয়েছে গঙ্গা। কোন কোন নদী? অলকানন্দা এবং ভাগীরথী। যাই হোক, তো পশ্চিমবঙ্গের মধ্যে আমরা এই নদ নদীগুলোর নাম পাচ্ছি, শিলাই, দ্বারকেশ্বর, রূপনারায়ণ, কংসাবতী, এইগুলো। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, রূপনারায়ণ। শিলাই দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত। হলদি নদী কোন দুটি নদীর মিশ্রণ বলতো, মানে মিলিত প্রবাহ হলদি? তোমরা এটা পারবে। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 9। প্যাট ভূমিরূপ বলতে কি বোঝায়? এই প্যাট শব্দের অর্থ কি? ধাপযুক্ত মালভূমি, ল্যাটেরাইট ভূমির উচ্চ অংশ, চ্যাপ্টা মাথা বিশিষ্ট পাহাড়, বিচ্ছিন্ন পাহাড়যুক্ত মালভূমি। তো এই 4টি অপশনের মধ্যে তোমাকে সঠিক উত্তরটা খুঁজতে হবে। প্যাট ভূমিরূপ এটা বলতে আমরা কি বুঝি? তো জিওগ্রাফি থেকে আমরা চেষ্টা করব সপ্তাহে একটা করে প্র্যাকটিস ক্লাস করানোর, পাশাপাশি ইতিহাস বা অন্যান্য সাবজেক্ট ভিত্তিক আমরা প্র্যাকটিস করব এবং কিছু নেক্সট জিকে প্র্যাকটিসও আমরা করব। ক্লাসগুলো করতে থাকো, যে কোনো পরীক্ষায় তোমার এই ক্লাস কাজে লাগবে। ওকে, সামনে তোমার যে পরীক্ষায় থাক না কেন, কারণ সাবজেক্ট ভিত্তিক ক্লাস সবসময় কাজে লাগবে। সঠিক উত্তর অপশন সি হবে, চ্যাপ্টা মাথা বিশিষ্ট পাহাড়, যেটাকে আমরা প্যাট ভূমিরূপ বলে থাকি। পরবর্তী প্রশ্ন আসবে, কোশ্চেন নাম্বার 10। নিচের কোন শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত? গোদাবরী নদীর তীরে অবস্থিত শহর কোনটি? রাজামুন্দ্রি, কোয়েম্বাটুর, ম্যাঙ্গালুরু, মাদুরাই। বলো এখানে উত্তর কি হবে? কোয়েম্বাটুর, যাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, মাদুরাই দক্ষিণ ভারতের কাশী বলা হয়, উৎসবের শহর বলা হয়। তো এখানে গোদাবরী নদীর তীরে অবস্থিত হচ্ছে রাজামুন্দ্রি শহর। অপশন এ এখানে রাইট অ্যান্সার হবে। কোয়েম্বাটুর শহরটি নইল নদীর তীরে অবস্থিত, সেটা আলাদা।
কোশ্চেন নাম্বার 11 বলছে মুল্লা পেরিয়ার বাঁধ, এই বাঁধটা নিয়ে কোন দুটি রাজ্যের মধ্যে বিতর্ক আছে? মুল্লা পেরিয়ার বাঁধ কোন দুটি রাজ্যের মধ্যে বিতর্কের অসন্তোষের কারণ? মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, কেরল, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, রাজস্থান। সঠিক উত্তর এখানে তোমরা কি করবে? মুল্লা পেরিয়ার বাঁধ, এটি নিয়ে সমস্যা আছে তামিলনাড়ু এবং কেরালার মধ্যে। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 12 বলছে বদ্রীনাথ শহর, এটি কোন নদীর তীরে অবস্থিত? বলো, বদ্রীনাথ শহর এটি কোন নদীর তীরে অবস্থিত? অলকানন্দা, মন্দাকিনী, যমুনা, গঙ্গা। বদ্রীনাথ শহরটা কোথায় বলতো? এটা আমরা রাজ্যের মধ্যে যদি দেখি উত্তরাখণ্ডে পড়ছে। বদ্রীনাথ শহর এটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অলকানন্দা নদীর তীরে অবস্থিত। অপশনে সঠিক উত্তর আছে। পরবর্তী প্রশ্ন আসবো, কোন ঝড় উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয় বলে এর নাম নর ওয়েস্টার? নর ওয়েস্টার কোন ঝড়ের নাম? কালবৈশাখী, লু, আশ্বিনের ঝড়, পশ্চিমী ঝঞ্ঝা। তো ভারতবর্ষের মানচিত্র তুমি যদি দেখো, তিন দিকেই কি আছে? সমুদ্র। অর্থাৎ তুমি গুজরাট থেকে যদি নিচে চলে আসো এই পশ্চিম বাংলা পর্যন্ত, এইদিকে বঙ্গোপসাগর, পাশাপাশি এদিকে ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশান, এদিকে আরব সাগর। তো এই যে ভারতের যে মানচিত্র, এখানে আমরা যদি দেখি যে মাঝে মাঝেই বিভিন্ন দিক থেকে নিম্নচাপ হয় এবং এই বঙ্গোপসাগরে যে নিম্নচাপগুলো তৈরি হয়, এখানে ধরো ওয়েস্ট বেঙ্গল আছে, ঠিক আছে? তো এই ঝড়টা বলা হচ্ছে এরকম উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয় বলে এটাকে বলা হয় নর ওয়েস্টার, যেটা কালবৈশাখী ঝড়ের কথা আমরা বলছি। কালবৈশাখী মূলত বাংলার হিসেবে আমরা বৈশাখ মাসটা ধরতে পারি। এই বৈশাখ মাস দেখো মাঝে মাঝে বৃষ্টিপাত, নিম্নচাপ, ঘূর্ণিঝড় শুরু হচ্ছে, তাই তো? সাধারণত বিকাল বেলার দিক থেকে শুরু হচ্ছে, সন্ধ্যাবেলা, রাতের দিকে। তো এই ঝড়টা সাধারণত উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়। এই ঝড়টা যে উত্তর পশ্চিম মানে মানচিত্র তুমি যদি দেখো, উত্তর এটা, দক্ষিণ, পশ্চিম এটা হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট, এই ডিরেকশনটা এরকমই হয়, ঠিক আছে? যার ফলে এটাকে নর ওয়েস্টার বলা হয়। এবং এই ঝড় আমাদের বাংলায় কালবৈশাখী বলি, আসামে বরদয় শিলা বলা হয় এই ঝড়কে। সাধারণত এপ্রিল মে মাস নাগাদ এই ঝড়টা আমরা দেখতে পাই, ঠিক আছে? এপ্রিল মে মাস নাগাদ এই ঝড়টা হয়। এপ্রিল মাস মানে বৈশাখ। ওকে, লু ঝড় এটা সাধারণত গ্রীষ্মকালে দেখা যায়। শুষ্ক ঝড়, শুষ্ক বায়ু, এটা দিল্লি, উত্তরপ্রদেশ দেখা যায় বেশিরভাগ, রাজস্থানে। পাশাপাশি আমরা আশ্বিন মাস যদি দেখি, আশ্বিন মাসে এই ঝড়টা দেখা যায়, মৌসুমী বায়ু প্রত্যাবর্তন যখন হয় সেই সময়। আচ্ছা, পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, সেটা ভারতের উত্তর পশ্চিম ভারতের সাধারণত দেখা যায় পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, এই সমস্ত অঞ্চলে শীতকালে দেখা যায় ডিসেম্বর মাস নাগাদ। তো পশ্চিমী ঝঞ্ঝার ফলে ওই সময় শীতকালে বৃষ্টিপাত হয় অনেক সময়। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14 বলছে কত সালে পাঞ্জাব রাজ্য ভেঙে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের সৃষ্টি হয়? দেখো, ভারতবর্ষের মানচিত্র আমরা এখন পাচ্ছি 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। ভারত স্বাধীন হওয়ার পরে ভারত বিভিন্ন ছোট ছোট টুকরো টুকরো প্রদেশে বিভক্ত ছিল। পরবর্তীকালে ভাষাভিত্তিক রাজ্য গঠন হয়, আমরা জানি 1956 সালে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন হয়, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956। সেখানে দেখা যায় ভারতকে টোটাল 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় 1956 সালে। কটা রাজ্য? 14টা রাজ্য। সেই 14 থেকে আজকে বেড়ে 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 ভাঙতে ভাঙতে আমরা 28টি রাজ্যে এসেছি। ওকে, তো 1960-এ বোম্বাই ভেঙেছে, বোম্বাই ভেঙে মহারাষ্ট্র, গুজরাট রাজ্য হয়েছে। পাশাপাশি আমরা দেখব উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড হয়েছে, মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় হয়েছে, বিহার ভেঙে ঝাড়খণ্ড হয়েছে। এরকম প্রচুর রাজ্য তৈরি হয়েছে
পাঞ্জাব ভেঙে পাঞ্জাব হরিয়ানা হয়েছে 1966 সালে। পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড় আরেকটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়। কোশ্চেন নাম্বার 15 বলছে ভারত কোন গোলার্ধে অবস্থিত? ভারতের ভৌগোলিক অবস্থানটা কি? পৃথিবীর মানচিত্রে ভারতটা কোন গোলার্ধে পড়ছে বলো? উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম। সঠিক উত্তর কি হবে এখানে? ভারত উত্তর গোলার্ধে আছে, কারণ কর্কট ক্রান্তি রেখা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়েও গেছে, ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। কর্কট ক্রান্তি মানে 23.5 উত্তর অক্ষরেখা, এবং ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা 82.5 পূর্ব এলাহাবাদের উপর দিয়ে গেছে, এবং সেই সেন্সটা মাথায় থাকলে তুমি এটা অবশ্যই করবে উত্তর পূর্ব গোলার্ধে পড়ছে। কোশ্চেন নাম্বার 16 ভারতের সর্বোচ্চ বাঁধ কি? বা যদি প্রশ্ন আসে ভারতের সর্বোচ্চ বাঁধ মানে উচ্চতম বাঁধ, উচ্চতম বাঁধ কোনটি, কোন নদীর উপর অবস্থিত? তো এখানে অপশনে আছে উকাই বাঁধ, যেটা তাপ্তি নদীর উপরে আছে। হীরাকুদ বাঁধ আমরা দেখব, সেটি হচ্ছে মহানদী নদীর উপর উড়িষ্যাতে আছে। হীরাকুদ বাঁধ এটি আছে মহানদী নদীর উপরে, এবং এটি ভারতের দীর্ঘতম বাঁধ, লম্বায় সব থেকে বড় দীর্ঘতম বাঁধ এটা হচ্ছে মহানদী নদীর উপরে আছে। ভারতের উচ্চতায় সব থেকে বেশি হচ্ছে তেহরি বাঁধ, যেটি আছে উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপরে, ভাগীরথী নদীর উপরে আছে। ভাকরা নাঙ্গাল সর্বোচ্চ গ্র্যাভিটি বাঁধ বলা হয়, সেটা একটু আলাদা সেন্স অনুযায়ী। ভাকরা নাঙ্গাল শতদ্রু নদীর উপরে আছে। আচ্ছা, এটা খেয়াল রাখতে হবে। পরবর্তী কোশ্চেন আসবো। কোশ্চেন নাম্বার 17 বলছে কোনটি সম্পূর্ণ স্থল বেষ্টিত রাজ্যের উদাহরণ? স্থল বেষ্টিত রাজ্য কোনটি? এখানে দেখো ভারতের যে মানচিত্র, তো এটা নিয়ে আমরা অলরেডি বলেছি একবার, দুইবার, তিনবার, বারবারই বলা হচ্ছে যে ভারতের 3 দিকেই হচ্ছে জলভাগ আছে। পূর্বে বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর, দক্ষিণে ভারত মহাসাগর, এবং ভারতের এই গুজরাট থেকে যদি শুরু করা হয় তো ভারতের এরকম 9টি রাজ্যের সঙ্গে সমুদ্রের কানেকশন আছে, উপকূল রেখা আছে। 9টা রাজ্য বাদ দিলে বাদ বাকি সবই আমরা যদি দেখি স্থল বেষ্টিত রাজ্যের মধ্যে পড়বে। উত্তরপ্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এগুলো সবই সমুদ্র উপত্যকা আছে। কোশ্চেন নাম্বার 18 ক্লাউড অফ মিস্ট নামে পরিচিত কোন জলপ্রপাত? ক্লাউড অফ মিস্ট নামে পরিচিত কোন জলপ্রপাত? অপশন এ চিত্রকূট জলপ্রপাত, অপশন বি ধোঁয়াধার জলপ্রপাত, অপশন সি দশম, নাকি অপশন ডি চাচাই জলপ্রপাত। তো ভারতের সব থেকে উচ্চতম জলপ্রপাত আমরা জানি কুঞ্চিকল জলপ্রপাত, কর্ণাটকের বারাহি নদীর উপরে আছে, সেটা আলাদা প্রসঙ্গ। চিত্রকূট ভারতের নায়াগ্রা বলা হয়। যাই হোক, তো ক্লাউড অফ মিস্ট নামে পরিচিত হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত, ধোঁয়াধার ওয়াটারফল, যেটি আছে মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপরে, নর্মদা নদীতে ধোঁয়াধার জলপ্রপাত। নর্মদা নদীতে আরো বেশ কয়েকটা উল্লেখযোগ্য জলপ্রপাত যা আছে, যেমন সহস্রধারা, কপিলধারা, দুগ্ধধারা, এগুলো মনে রাখতে হবে। পরবর্তী কোশ্চেন নাম্বার 19 বলছে নিচের কোন প্রণালী নিকোবর এবং লিটল আন্দামানকে পৃথক করছে? বলো 9, 10, 8, 7 কোন ডিগ্রি চ্যানেল হবে এখানে? সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে 10 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল হচ্ছে লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মধ্যে আছে। 8 ডিগ্রি হচ্ছে মালদ্বীপ ও মিনিকয় দ্বীপপুঞ্জের মধ্যে পড়ছে।
কোশ্চেন নাম্বার 20, 2000 সালের 1 নভেম্বর ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে। 2000 সালের 1 নভেম্বর ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে। তোমাকে বলতে হবে এটি পূর্বে কোন রাজ্যের অংশ ছিল। উত্তর কি হবে প্রত্যেকে বলো। মধ্যপ্রদেশ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, বিহার। তো 2000 সালের 1 নভেম্বর ছত্তিশগড় রাজ্যটি, যেটা মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে গঠিত হয়েছে। একই বছর 2000 সালে উত্তরপ্রদেশ থেকে তৈরি হয়েছে উত্তরাখণ্ড, বিহার থেকে তৈরি হয়েছে ঝাড়খণ্ড। সব 2000 সালে, এই 2000 সালে 3টি রাজ্যের গঠন হয়। পরবর্তী, আচ্ছা, কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21, কোন অঞ্চলটিকে মরুস্থলী বলা হয়? কোন অঞ্চলটিকে মরুস্থলী বলা হয়? ডেকান ট্রাপ, থর মরুভূমি, মেঘালয় মালভূমি, কর্ণাটক। সঠিক উত্তর কি হবে এখানে? মরুস্থলী বলা হয় কাকে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, থর মরুভূমিকে। কোশ্চেন নাম্বার 22, নিম্নলিখিত কোনটি জ্বালামুখে সৃষ্ট হ্রদ বলা হয় বা উল্কাপাতের ফলে সৃষ্ট তৈরি হয়েছে হ্রদ নামে পরিচিত কোনটি? রাজস্থানের সম্বর হ্রদ, জম্মু কাশ্মীরের উলার, মণিপুরের লোকটাক, মহারাষ্ট্রের লোনার। তো এখানে যে হ্রদগুলো আছে সবার একটা একটা বিশেষ তোমার একটা তোমার বৈশিষ্ট্য আছে। যেমন সম্বর হ্রদ, এটা ভারতের সব থেকে লবণাক্ত হ্রদ। জম্মু কাশ্মীরের উলার হ্রদ ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। মণিপুরের লোকটাক হ্রদ, এটাকে ভাসমান হ্রদও বলা হয়। যাই হোক, লোকটাক উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদের মধ্যে ধরা হয় লোকটাক। পাশাপাশি মহারাষ্ট্রের লোনার উল্কাপাতের ফলে সৃষ্ট হ্রদ বলা হয়, যেটাকে জ্বালামুখে সৃষ্ট হ্রদ নামে বলা হচ্ছে। কোশ্চেন নাম্বার 23, বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা, গোদাবরী, পেন্নার, মহানদী। বিজয়ওয়াড়া শহর, এটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ, কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের লিটারেসি রেট কত ছিল? সঠিক উত্তর এখানে কি হবে বলো। সঠিক উত্তর এখানে হবে 74.04%। এবং 2011 সালের সেন্সাস অনুসারে আমাদের পশ্চিমবঙ্গের জনঘনত্ব সাক্ষরতার হার ছিল 77.08%। কোশ্চেন নাম্বার 25 বলছে, রুড় শিল্প অঞ্চল এটি কিসের উপর নির্ভর করে গড়ে উঠেছে? খনিজ তেল, কয়লা, আণবিক শক্তি নাকি প্রাকৃতিক গ্যাসের উপর? সঠিক উত্তর কি হবে এখানে? দুর্গাপুর, যাকে ভারতের রুড় বলা হয়, যেটি আমাদের পশ্চিম বর্ধমানে আছে, এই রুড় শিল্প অঞ্চল এটি নির্ভর করে কিসের উপরে? কয়লার উপর নির্ভর করে উপর গড়ে উঠেছে। কোশ্চেন নাম্বার 26 বলছে, পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? উত্তর হবে অপশনে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা এখানে সঠিক উত্তর হয়ে যাবে। দেখো, আফ্রিকাতে আমরা দেখতে পাবো সাভানা তৃণভূমি। উত্তর আমেরিকাতে আছে প্রেরি তৃণভূমি অঞ্চল। পম্পাসটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়? কোশ্চেন নাম্বার 27 কি বলছে? কোনটি একটি বামন গ্রহ নয়, মানে নর্মাল গ্রহ।
আমরা ছোটবেলায় পড়েছিলাম 9 নবগ্রহ, কিন্তু পরবর্তীকালে 2006 সালে প্লুটো সেটা বামন গ্রহ তালিকাভুক্ত হয়। প্লুটো এটা বামন গ্রহ, অর্থাৎ মূল গ্রহ থেকে এটাকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা দেখব আরো কিছু বামন গ্রহের সন্ধান আমরা পাওয়া গেছে, তার মধ্যে ইরিস সিরিস পড়ছে। নেপচুন এটা নর্মাল গ্রহ, স্বাভাবিক গ্রহ, তাহলে বামন গ্রহ নয় হচ্ছে নেপচুন। ইরিস সিরিস প্লুটো এগুলো হচ্ছে বামন গ্রহ। কোশ্চেন নাম্বার 28, সৌরজগৎ কে আবিষ্কার করেন? এই সোলার সিস্টেম কে আবিষ্কার করেছেন? সঠিক উত্তর কি হবে? কোপারনিকাস, আর্যভট্ট, গ্যালিলিও, কেপলার। সঠিক উত্তর হবে কোপারনিকাস, অপশন এ। কোশ্চেন নাম্বার 29, 4 ঘটিকার বৃষ্টি নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? 4 o'clock রেন কোন স্থানে দেখতে পাওয়া যায়? হোয়াংহো অববাহিকায়, ইয়াংসিকিয়াং, অ্যামাজন কঙ্গো অববাহিকায়, নীল নদ অববাহিকায়। তো প্রত্যেক দিন বিকাল 4টে নাগাদ দেখা যায় এখানে বৃষ্টি হয়, ওই জন্য এটাকে 4 o'clock রেন বলা হয়। অ্যামাজন এবং কঙ্গো অববাহিকায় এটা দেখা যায়। কোশ্চেন নাম্বার 30, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা নিম্নের কোনটি? এটা তোমরা হোমওয়ার্ক করবে। আজকে আমরা 30 কোশ্চেন ডিসকাস করলাম, এর মধ্যে তোমাদের উত্তর কতগুলো সঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? প্রত্যেকে যারা কানেক্ট আছো তো ক্লাসগুলো করতে থাকো। আশা করি তোমাদের ক্লাস করতে করতে কিন্তু তোমরা বুঝতে পারবে কোথায় তোমার দুর্বলতা আছে, কোন চ্যাপ্টার এখনো তোমার ভুল হচ্ছে। এই ভুলগুলো তুমি খুঁজে পাবে এবং ভুলগুলো দ্রুত তোমাকে সংশোধন করে নিতে হবে। তো আমাদের ফ্রি ক্লাসগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দা ওয়েব সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্ট, আমাদের আরো চ্যানেল আছে এবং TWS একাডেমি অ্যাপে আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স করাচ্ছি। যদি প্রয়োজন মনে করো অবশ্যই জয়েন করতে পারো। দেখো, পড়াশোনা করতে হবে, তারপর কিন্তু পরীক্ষা দিতে হবে। না পড়ে পরীক্ষা দেওয়ার দিন আর নেই। তো পড়তে হবে, একটু ভালো করে পড়তে হবে এবং সমস্ত সাবজেক্ট সম্পর্কে একটা ভালো রকম নলেজ নিয়ে তোমাকে পরীক্ষার হলে যেতে হবে। নিশ্চয়ই তুমি পারবে, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, সেই ক্যাপাবিলিটি আছে, তুমি সেটাকে খুঁজে বার করো, আবিষ্কার করো, নিজেকে আবিষ্কার করতে হবে। একটু সময় দাও, যে সাবজেক্টটা তোমার মনে হচ্ছে না, অঙ্ক হয়তো আমি পাচ্ছি না ভালো, চ্যাপ্টার ভিত্তিক তুমি করো। ইংলিশটা হয়তো মনে হচ্ছে পারছো না, বাট ইংলিশ সিস্টেমেটিক ওয়েতে পড়তে থাকো, ধরে ধরে সময় দাও। 1 ঘন্টা যদি পড়তে থাকো, সেটাকে আর 1 ঘন্টা বাড়াও। এইভাবে যে সাবজেক্টগুলো তোমার মানে এখনো কমজোরি আছে সেটাকে আরো স্ট্রং জোনে নিয়ে যেতে হবে, অর্থাৎ উইক জোন থেকে স্ট্রং জোনে তোমাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে? চেষ্টা করলেই সম্ভব। প্রত্যেকে যারা কানেক্ট আছো ক্লাসগুলো করতে থাকো, আশা করি অনেক অনেক উন্নতি হবে এবং প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী তুমি পড়তে থাকো। যে পরীক্ষায় দাও না কেন সিলেবাসটা দেখে নাও এবং সিলেবাসে যে সমস্ত সাবজেক্ট আছে সেগুলো ধারাবাহিকভাবে পড়তে থাকো। দৈনিক 7 থেকে 8 ঘন্টা তোমাকে পড়তে হবে, যে কোনো যে যাই হয়ে যাক না কেন, পার ডে 7-8 ঘন্টা তোমাকে পড়তে হবে। ধারাবাহিকভাবে 6টা মাস তুমি পড়তে থাকো, দেখবে ঠিক তুমি বুঝতে পারছো, তোমার উন্নতিটা তোমার নিজেই বুঝতে পারবে, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।